বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কিন্তু আজ আমরা আলোচনা করব একদম স্পেশাল একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি। এবং জিওগ্রাফির সম্পূর্ণ প্রশ্নের উত্তর লিখবো আমরা কিভাবে, সেটা যেমন আলোচনা করব, তার সঙ্গে আলোচনার বিভিন্ন খুঁটিনাটি বিষয়বস্তু কিন্তু আমাদের রয়েছে, যে কারণে সম্পূর্ণ ভিডিওটি যারা তোমরা জিওগ্রাফিতে 100 মার্কস টার্গেট করতে চেয়েছো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বা কিভাবে কোন প্রশ্নের উত্তর লিখতে হবে, কোন জায়গায় কি করা উচিত, ম্যাপ পয়েন্টিং এর ম্যাপ আমরা কিভাবে কি জোগাড় করব বা কোথায় কি করব, সেটিং করব, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, কারণ পরীক্ষা কিন্তু আমাদের সামনে। প্রথমেই আমরা যে বিষয়টার দিকে নজর দেবো সেটা হচ্ছে আমাদের মাধ্যমিকের খাতা। দেখো, আমরা মাধ্যমিকে ঠিক এরকমই একটা খাতা কিন্তু পাবো। এই যে যেমনটা তোমরা খাতাটা দেখতে পাচ্ছ, এরকম খাতা কিন্তু পাবো। তো স্বাভাবিকভাবে সেখানে আমাদের সাবজেক্ট, নাম, অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, এখানে আমরা বাংলাটা লিখবো। এই ছাড়া কিন্তু আমার ফার্স্ট পেজে কোনো কাজ নেই। নেক্সট আমরা তারপরের পেজটা উল্টাবো, অর্থাৎ এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এই পেজে আমরা কিন্তু কিছু লিখবো না, অর্থাৎ সম্পূর্ণ এই পেজটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের ফাঁকা থাকবে। নেক্সট এই যে পেজটা, এই পেজ থেকে কিন্তু আমাদের লেখা শুরু হবে এবং আমরা এখান থেকে কিন্তু মার্জিনটা কাটবো। এই হলো আমাদের খাতার ডিজাইন। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব। তো ম্যাপ পয়েন্টিংটা আগে বলে নিই, যেহেতু খাতার বিষয়টা বোঝাচ্ছি, কারণ অনেকেই আমরা জানি না যে ম্যাপ পয়েন্টিং আমরা কিভাবে সেট আপ করবো। মনে করো একটা ম্যাপ পয়েন্টিং এর পেজ আমরা কোথায় সেট করবো, আমাদের এখানে খাতার এইদিকে দেখবে একটা ছিদ্র করা থাকে, একদম কোণার দিকটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ছিদ্রের এখানে ফার্স্ট পেজটাকে বাদ দেবে, কথাটা খুব ভালোভাবে বুঝবে। এই ফার্স্ট পেজটার এই যে যে লাস্ট অংশটা দেখতে পাচ্ছ, এখানটায় খাতাটাকে ম্যাপটাকে দিয়ে এখানে সেলাই করে দেবে এবং যে এক্সট্রা অংশটুকু থাকবে সে এক্সট্রা অংশটুকু এখানে এরকমভাবে ভাঁজ করে দেবে, তাহলেই কিন্তু অটোমেটিক হয়ে গেল। তাহলে প্রথমেই ঢুকেই আমরা ম্যাপ পয়েন্টিংটা পেয়ে গেলাম, তারপরে আমরা আমাদের মতো ক্যালকুলেশন গুলো করলাম। বা কেউ যদি মনে করো আমি লাস্টের পেজে দেবো, আমি লাস্টের পেজে দিতে বলি না, তার কারণ অনেক সময় ম্যাপ আউট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় বেস্ট হচ্ছে ম্যাপের কাগজটা ফার্স্ট এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রের সঙ্গে দ্বিতীয় পেজেই ম্যাপটাকে জুড়িয়ে দেওয়া, দাগ নম্বর বিভাগ ঠিকঠাক করে দিয়ে ম্যাপটাকে জুড়িয়ে দেবে। ঠিক আছে, এটা হলো ম্যাপ পয়েন্টিং। এবার সবসময় চেষ্টা করবে এখান থেকে উত্তরটা লেখার। মার্জিনের জন্য অনেকেই যে বিএসি বলে তিনখানা ডট দেওয়া থাকে, তিনটে ছিদ্র করা থাকে, এর নিচের থেকে মার্জিন দেয়, সেটা কিন্তু করবে না। একদম উপর থেকে মার্জিন দেবে, এরকম ভাবে মার্জিন দেবে। নর্মাল যেমন ভাবে আমরা লিখি তেমন ভাবে আমরা লিখবো। এটা গেল আমাদের বেসিক প্যাটার্ন। এবার দেখো, আমরা আসি আমাদের প্রশ্নপত্র আলোচনায় যে কিভাবে কি আমাদের উত্তর করবো। তো স্বাভাবিকভাবে খাতাটা দেখে নিলাম, খাতার কোথায় কি উত্তর লিখবো সেটাও তো বুঝে নিলাম। এবার হচ্ছে আমাদের উত্তর লেখার কৌশল বা কিভাবে আমরা উত্তরটা লিখবো। তো স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের কি থাকে, প্রথমেই আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। এমসিকিউ প্রশ্ন আমাদের 14টি করতে হয়, কোনো অপশন থাকে না, যে কটা প্রশ্ন আমাদের থাকে সে কটা প্রশ্নের উত্তর লিখতে হয়। এবং আমরা দেখবো আমাদের প্রশ্নের দিকে তাকালে আমরা দেখবো আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে বিভাগ ক। বিভাগ কতে আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো স্বাভাবিকভাবে এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা মাধ্যমিকের জন্য পাবো। তো প্রশ্ন লেখার সময় অবশ্যই খাতার উপরে এই জিনিসটা কিন্তু আমরা লিখবো, বিভাগ ক। কারণ আমরা উত্তর লেখার এতই তাড়া যে তাড়াতে আমরা বিভাগ লিখতে ভুলে যাই। আর আমাদের ভূগোলের ক্ষেত্রে দেখবো লাস্টে একদম যেটা আমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিং, আমাদের যেটা শেষ হয় সেই ম্যাপ পয়েন্টিং কিন্তু আমাদের বিভাগ চ দিয়ে শেষ হয়, অর্থাৎ প্রত্যেক দাগ নম্বরে কিন্তু আমাদের বিভাগ পরিবর্তন হয়। এই জায়গাটা কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভুল কাজ করে, অর্থাৎ আমাদের এই বিভাগ কথাটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। তারপরে বিভাগ কথাটা ঠিকঠাকভাবে লেখার পর আমাদের এমসিকিউ প্রশ্ন। তো এমসিকিউ প্রশ্নের জন্য অনেকে কি করে, পুরো বাক্য লিখে দেয়, পুরো অপশন লিখে টিক মারে, অনেক কিছু লেখে, কিচ্ছু প্রয়োজন নেই। যেমন ধরো এখানে আমি 1.1, তাহলে খাতার আমি মার্জিন টেনেছি, খাতার মার্জিনটা টেনে আমি, এটা ধরো আমার খাতা, তো খাতার আমি এখানে আমি একে দেখাচ্ছি, খাতার আমি এখানে মার্জিনটা টানলাম, মার্জিনটা টেনে আমি এখানে লিখলাম বিভাগ ক। বিভাগ ক লিখে আমি এই করলাম। এবার একদম সরাসরি উত্তর চলে আসো বিভাগ ক 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমি এখানে কি লিখলাম, 1 নং প্রশ্নের উত্তর। দেখো খাতাটা দেখতেও ভালো লাগবে। 1 নং প্রশ্নের উত্তর লিখে আরো একটা দাগ দিলাম, হলো। এবার আমার কত, 1.1 প্রথম প্রশ্নের উত্তর 1.1। তাহলে 1.1 আমি কি প্রশ্নটা, ধরো একটা প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, অপশনে রয়েছে ভূমিকম্প, পাত সঞ্চালন, অগ্নুৎপাত, আবহবিকার। তাহলে উত্তরটা কি হবে, আবহবিকার। আমি কি লিখবো, জাস্ট এখানে দাগ নম্বরটা দিয়ে আবহবিকার। বোঝা গেল? একদম অপশন দেখে দেখে আমি লিখে দেবো এবং তলে পারলে আরেকটা দাগ দিয়ে দেবো, ব্যাস কাজ কমপ্লিট। এখানে এক্সট্রা পূর্ণ বাক্যে লেখা, এক্সট্রা বেশি লেখা এরকম কোনো প্রয়োজন নেই। তারপরে যথারীতি 1.2, তারপরে 1.3, এরকম ভাবে আমি কিন্তু পর পর উত্তরগুলো লিখে যাবো। অনেকে বলতে পারো, স্যার আমার যদি কোনো প্রশ্নের উত্তর আমি না জানা থাকে তখন আমি কি করবো। দেখো, যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর সবসময় পর পর লেখার চেষ্টা করবে, কারণ শিক্ষকদের সন্তুষ্টি করাটাও আর একটা ছাত্রের ভালো লক্ষণ বা
শিক্ষকরাও কিন্তু খুব খুশি হয় যদি তুমি পরপর উত্তরগুলো পায়। তো যদি তোমার না জানা থাকে তুমি নর্মালি ফাঁকা রেখে দাও, পরবর্তীতে যদি তোমার মনে পড়ে যায় তাহলে তুমি লিখে দিলে, আর না হলে ওটা ফাঁকা থেকে গেল, কোনো রকম কোনো সমস্যা নেই। যার জন্য পরপর লেখাটা সবসময় চেষ্টা করবে, এইভাবে একদম 1 2 3 করে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখে দেবে। ধরো দ্বিতীয় প্রশ্নটা কি রয়েছে, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে কি বলে? তো উত্তর হচ্ছে বার্গস্ট্রুম। তো আমি ধরো এটা ক অপশনে রয়েছে, ক অপশনে দিয়ে বার্গস্ট্রুম। ঠিক আছে, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তো এইভাবে কিন্তু আমি উত্তরটা লিখবো। বোঝা গেল কি বললাম? এইভাবে প্রথমে আমরা কি করব, এমসিকিউ প্রশ্নের উত্তর শেষ করব। এমসিকিউ প্রশ্নের উত্তরের পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের তারপরে এসিকিউ টাইপের প্রশ্ন। এবার আমি তোমাদের একটা কথা বলি, এসিকিউ টাইপের প্রশ্ন আমাদের শুরু হচ্ছে কোথা থেকে? বিভাগ খ থেকে শুরু হচ্ছে। তাহলে ঠিক এই যে বক্সটা আমি এখানেই তোমাদের দেখাচ্ছি, শেষ হয়ে গেল। তারপরে যথারীতি আবার আমরা শুরু করলাম বিভাগ খ। বিভাগ খ এ আমাদের কি রয়েছে? এসিকিউ প্রশ্নের উত্তর, বিভিন্ন টাইপসের এসিকিউ প্রশ্নের উত্তর রয়েছে। তো বিভাগ ক্ষয়ে প্রথমে আমরা কি লিখবো? ধরো শুদ্ধ অশুদ্ধ। তাহলে প্রথমে 2 নং প্রশ্নের উত্তর একই রকম ভাবে আমরা লিখবো। দেখো বিষয়টা, 2 নং প্রশ্নের উত্তর লিখে তলে একটা দাগ দিলাম, পরিষ্কার। এবার আমাদের প্রথমে কি রয়েছে? শুদ্ধ অশুদ্ধ। অনেকে কি করে? পূর্ণ বাক্যে লেখে, কোনো প্রয়োজন নেই, একমাত্র জীবন বিজ্ঞানের ক্ষেত্রে পূর্ণ বাক্যে লিখতে হয়, আর বাদ বাকি সাবজেক্টে কিন্তু পূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই। কি করবে? ধরো প্রথমটা কি রয়েছে? নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকার সৃষ্টি হয়, একদম ঠিক কথা। তাহলে এখানে আমি কি করব? জাস্ট 2.1.1 লিখে এই যে একটা দাগ দেব, দাগ দিয়ে অনেকে টিক চিহ্ন দেয়, ঠিক ভুল লেখে না, সেটা কিন্তু করা যাবে না। ভূগোলের ক্ষেত্রে স্পষ্ট একটা উল্লেখ থাকে প্রশ্নে, যেটা আমি তোমাদের প্রশ্নটা পড়ে শোনাই। কি বলে? নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তাহলে তোমার কিচ্ছুটি করার দরকার নেই, শুধু এই দাগ নম্বর লিখে, যদি এটা ধরো কি রয়েছে, এটা উৎস অঞ্চলে ধারণা অববাহিকার সৃষ্টি, তাহলে এটা কি শুদ্ধ, তাহলে এটা কি লিখবে? শুধু তাল বসায় রস্যু দিয়ে একটা কোলনের মধ্যে দিয়ে দাও, কাজ কমপ্লিট। আর কিচ্ছু না। অনেকে সত্য অসত্য অসত্য, কেউ আবার শুদ্ধ সম্পূর্ণভাবে বানান লিখে দেয়, কেউ আবার সঠিক লিখে দেয়, কেউ আবার টিক চিহ্ন দিয়ে দেয়, না সেটা কোনো নিয়ম নেই। যেটা ঠিক সেটাতে শুধু শুদ্ধ লিখবো। তারপরে ধরো রয়েছে কি? ঝুলন্ত উপত্যকায় নদী ক্ষয় কার্যের ফলে গঠিত হয়। ঝুলন্ত উপত্যকা না, ঝুলন্ত উপত্যকা নদী ক্ষয় কার্যের ফলে গঠিত হয়, তাহলে এটা ভুল। তাহলে 2.12, তাহলে কি লিখবো আমি এখানে? জাস্ট অ, কাজ শেষ। বোঝা গেল? পূর্ণ বাক্যে লেখার দরকার নেই, অকারণে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক যেটা আমার উত্তর হবে আমি ঠিক সেই কথাটা এখানে লিখবো। এভাবেই আমরা কিন্তু সত্য মিথ্যা লিখবো। এবার একটা বড় রোগ বলি, ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাড কনসেপ্ট আছে। কি কনসেপ্ট আছে? যে আমরা দেখেছি, বিশেষ করে টেস্ট পরীক্ষা খাতা যখন দেখেছি বা মাধ্যমিকের পরীক্ষার খাতা যখন আমরা দেখি, তখন আমরা দেখি ধরো 7টা প্রশ্ন দেয়, সবাই কি করে? গড়ে 7টাই লিখে দেয় শুদ্ধ অশুদ্ধ, মনে করে কি আমার 7টার মধ্যে 5টা হলেই আমি নম্বরটা পেয়ে যাই। কিন্তু না, সেটা কিন্তু হয় না। একদম প্রথম থেকে 5টা দেখে একটা এরকম একটা আমি যেটা করি, এরকম একটা সোজা করে একটা দাগ দিয়ে দিই, পেন দিয়ে দাগ দিয়ে নিচে টুকু আমি দেখবো না। তাহলে কি করবো? প্রথম যে কটা রয়েছে সে কটা, সেই 5টা আমি দেখে সেখানে নম্বর দিয়ে দেবো, ব্যাস কাজ কমপ্লিট। কিন্তু তুমি যদি ওই বেশি পরিমাণে লেখো, সেটা দেখি না এই কথাটা বলো পুরোপুরি ভুল। সেটা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট ফেল করছে, পাস করতে পারছে না, সেই ধরনের কেসে যে 1-2 মার্কের জন্য শর্ট হয়ে যাচ্ছে, তখন এখানে একটু তাকিয়ে দেখলাম যে না, এখানে দুটো হয়েছে, 2 মার্ক যদি পেয়ে যায়, 2 মার্ক যদি পাস হয়ে যায়, সে ব্যাপারটা অন্যরকম। কিন্তু এখানে কিন্তু তোমার লেখার যেটা নিয়ম, সেটা হচ্ছে যে কটা তোমাকে লিখতে বলেছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, তো তুমি সেই যে কোনো 6টি প্রশ্নের উত্তরই দাও, 1 2 3 4 5 6 6টি প্রশ্নের উত্তর পরপর সাজিয়ে দাও। বোঝা গেল? তো এই 6টি প্রশ্নই কিন্তু দেখবে। আর যদি এক্সামিনার টেরা লেখা হয়, তাহলে কিন্তু এক্সট্রা মাইনাস করে দিতে পারে। এজন্য যে কটা সঠিক কনফার্ম তুমি জানো, সে কটা পরপর লেখার চেষ্টা করো। ঠিক আছে? এটা কিন্তু তোমার কাজ। তাহলে এইভাবে আমরা শুদ্ধ অশুদ্ধ গুলো লিখলাম। তারপরে যখন আমাদের শুদ্ধ অশুদ্ধ শেষ হয়ে গেল, তারপরে আমাদের কি রয়েছে দেখো? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ 2.2 এ। তাহলে এখানে আমরা কি করব? সেই একই রকম ভাবে 2.2 শূন্যস্থান পূরণ। ধরো প্রথমটা রয়েছে কি? একটা শূন্যস্থান পূরণ, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। কোন শিল্পের? পেট্রো রসায়ন শিল্পের। কিচ্ছু লিখবো না, আমি জাস্ট দাগ নম্বরটা দিয়ে পেট্রো রসায়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্প লিখে তলে দাগ দিল, ব্যাস কাজ কমপ্লিট। পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই, অকারণে সময় নষ্ট করার দরকার নেই, কারণ 2 মার্ক 3 মার্ক 5 মার্কে অনেক লিখতে হয়, ম্যাপ পয়েন্টিং রয়েছে, আর কম শর্ট কোশ্চেন নয়, প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা শূন্যস্থান পূরণগুলো লিখব। ওকে, শূন্যস্থান পূরণের পরে আমাদের এসএকিউ টাইপের কোশ্চেন। তাহলে এখানে কি 2.3, একমাত্র এই জায়গাটাতে আমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়। যেমন ধরো একটা বলেছে, চুনাপাথর অঞ্চলে নদীর দ্রবণ কার্য, নদীর ক্ষয় কার্য কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায়? চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্য,
এই ক্ষেত্রে আমি পূর্ণ বাক্যে লিখবো, কিন্তু সেই পূর্ণ বাক্যে লেখারও একটা প্যাটার্ন আছে। মূল উত্তরের তলে দাগ দেওয়াটা বাঞ্ছনীয়। কি বলছি বিষয়টা? আর একটা সহজ প্রশ্ন লেখার জন্য আমি ধরো কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। তাহলে আমি উত্তরটা কি লিখবো? কর্ণাটকের, বিষয়টা বুঝে নাও, ব্যবচ্ছিন্ন মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি, এটা আমি লিখলাম। এই উত্তরটা লিখে যেটা মূল উত্তর তার কোণে আমি একটু দাগ দিয়ে দিলাম। এটা খুব দেখতেও ভালো লাগে, স্যাররা এটা পছন্দও করে। বোঝা গেল কি বললাম? তাহলে এসে কিউ প্রশ্ন আমরা যখন এইভাবে লিখছি তখন ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সার গুলো পূর্ণ বাক্যে উত্তর লিখে মূল উত্তরের তলে আমরা দাগ দিয়ে দেবো। বোঝা গেল কি বললাম? এভাবে আমরা পরপর উত্তরগুলো সাজিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। এটা এক ভয়াবহ জটিল অবস্থা তৈরি করে তোমাদের সামনে। আমি বিষয়টা বুঝিয়ে দিই। তোমরা কি করবে? প্রথমে দাগ নম্বর জন্য ভুল না হয়, তারপরে যথারীতি বাম দিক, তারপরে যথারীতি ডান দিক, এটা আমরা লিখে নিলাম। তাহলে বাম দিক এবং ডান দিক লিখে নেওয়ার পরে বাম দিকে আমাদের যে পরপর সিরিয়াল নম্বর আছে, ধরো 2.41, 2.42, 2.43, 2.44, এই সিরিয়ালগুলো আমি পরপর লিখে নিলাম। পরপর এখানে যেটা আছে, এখানে যেটা আছে, এখানে যেটা আছে লিখে নিলাম। ঠিক আছে, এইবার ডান দিকের সঙ্গে আমার যেটার মিল হবে, ধরো 3 এর মিল হলো তো 3 দাগেরটা লিখবো, এখানে ধরো 2 এর মিল 2টা লিখবো, এখানে ধরো 4 এর মিল 4টা লিখবো, এখানে ধরো 1 এর মিল তো 1টা লিখবো। এইভাবে আমরা লিখবো, তাহলে কিন্তু অ্যাকচুয়াল মেথড। আমরা অনেকে কি করি, এইভাবে ক্রসিং করি, এটা করা ঠিক না। তারপরে আবার উল্টো পাল্টা লিখে দিই দাগ নম্বরের সঙ্গে মিলিয়ে, সেটাও না। অ্যাকচুয়াল মেথড হচ্ছে এইটা। এইভাবে লেখার চেষ্টা করো, শিক্ষকও খুশি হবেন, তোমার নম্বরটাও ঠিকঠাক ভাবে পড়বে। হলো, এই হলো আমাদের ডান দিক এবং বাম দিক লেখার প্যাটার্ন। এবার তারপরে যথারীতি ডান বাম শেষ হয়ে যাওয়ার পরে চলে আসলো আমাদের 2 মার্কের প্রশ্ন। তো 2 মার্কের প্রশ্ন আমাদের 6টা লিখতে হয়। আমি এর প্যাটার্ন অনেকবার বলেছি, বিশেষ করে এই ধরনের আলোচনায় 2 মার্কের প্রশ্ন করার জন্য সবসময় সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র এইভাবে লেখার চেষ্টা করবে। পয়েন্টগুলো বক্স আকারে দেওয়ার চেষ্টা করবে। সংজ্ঞাটা লিখলাম, সংজ্ঞাটা লিখে একটা বক্স করলাম, তারপরে উত্তর লেখা শুরু করলাম। তারপরে বৈশিষ্ট্য বলে লিখলাম, বৈশিষ্ট্য লিখে আবার একটা বক্স করলাম, 1 2 দুটো বৈশিষ্ট্য দিলাম। যদি উদাহরণ দেওয়ার থাকে দুটো উদাহরণ দিলাম, একটা বক্স করে একটা উদাহরণ দিয়ে দিলাম। এখানে একটা চিত্র আঁকার দরকার থাকলে চিত্র বলে পয়েন্ট করলাম, তারপর একটা চিত্র দিয়ে দিলাম, ব্যাস এটুকু। অনেকে বলবে স্যার 2 মার্কের জন্য এত কিছু লিখতে হবে, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে কিছু কিছু বিষয় আছে যার একটা প্যাটার্ন থাকে, এটা হলো সেই প্যাটার্ন যেটা ফুল মার্কস পাওয়া যায়। আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি যাতে কোনো কিছুর ঘাটতি না থাকে। তো এইভাবে আমরা 2 মার্কের প্রশ্নগুলো লিখবো পরপর করে, এবং আমাদের 6টা প্রশ্ন উত্তর লিখতে হয়। 6টা প্রশ্ন লিখবো, তোমাদের জন্য স্পেশাল সাজেশন আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক, সেই প্রশ্নগুলো ভালো করে পড়লে কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি 3 মার্কের প্রশ্ন 4টে লিখতে হয়, এখানেও ঠিক তাই, দাগ নম্বর ঠিকঠাক ভাবে দেবে। দাগ নম্বর ঠিকঠাক ভাবে দেওয়ার পর আমরা প্রশ্নের উদ্ধৃতি করে সুন্দরভাবে লিখবো। হ্যাঁ, তবে 3 মার্ক এবং 5 মার্কের জন্য একটা স্পেশাল কথা তোমাদের বলি, প্রশ্নগুলো না ডাইরেক্ট অ্যান্সার করবে না। ধরো একটা প্রশ্ন তোমাকে দেওয়া রয়েছে, ধরো একটা কোশ্চেন, আমি এখানে 3 মার্কের কোশ্চেন একটা ধরি। ধরো প্রথম লেখা রয়েছে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না, সমান হয় না কেন? তো এই যে প্রশ্নটা, আমি একদম প্রথমেই সব ঋতুতে সমান হয় না তার কারণগুলো সমান হয় না, অথবা আমি লিখলাম না, একদম প্রথমেই পয়েন্ট করে উত্তর লেখা শুরু করলাম না, সেটা করবে না। তাহলে প্রথমে দাগ নম্বরটা দিয়ে কথাটুকু একটু লেখো যে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান লক্ষ্য করা যায় না, তার জন্য অনেকগুলো কারণ রয়েছে, নিম্নে তার মধ্যে বা তার মধ্যে ধরো এই কারণগুলো রয়েছে, আমি 4 5টা 6টা কারণ দিলাম। এবার যেহেতু 3 মার্কের প্রশ্ন আমি তো বেশি বিস্তারিত আলোচনা করতে পারবো না, তার মধ্যে নিম্নে কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা করা হলো। এবার তুমি 4 5টা প্রশ্ন দাও। অর্থাৎ একদম আমি যেটা বলতে চাইছি যে কোনো একটা প্রশ্ন যখন লিখবে তার হেডিং এর একটু বাক্যটা, 2-1টা বাক্য কিন্তু লেখার চেষ্টা করো। এক্ষেত্রে লেখার মানও বৃদ্ধি পায়, স্যারের নম্বরটা দিতেও ভালো লাগে, আর পয়েন্ট ভিত্তিকভাবে লেখার চেষ্টা করবে। আর যদি পয়েন্ট না হয় প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, আর যদি সেটাও না হয় অন্তত প্যারা প্যারা করে লেখার চেষ্টা করো। ঠিক আছে, এইভাবে কিন্তু 3 মার্কের প্রশ্নের উত্তরগুলো করবে। যদি পার্থক্য আসে পরীক্ষায়, অবশ্যই পার্থক্যের বিষয় উল্লেখ করবে, একদিকে বিষয় আর একদিকে হচ্ছে অন্য বিষয়। তারপরে 3 মার্কের জন্য অন্যতম চেষ্টা করবে 5টা করে পার্থক্য দেওয়ার। ঠিক আছে, এই কাজগুলো করবে, দেখবে নম্বর এমনি তত্তর করে এগিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 3 মার্কের কোশ্চেন হলো। এবার আমরা চলে আসি 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেন তো কারণমূলক কোশ্চেন। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন, একটা তো তোমার ওই ভূমিরূপের মধ্যে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সহযোগে চিত্র সহ ব্যাখ্যা করবে। আর একটা প্রশ্ন তো নর্মালি পয়েন্ট ভিত্তিক তোমাকে লিখতে হবে, ধান পাঠ্য পরে বলছি, সে যেটা বায়ুমণ্ডলের প্রশ্ন, যেমন আসুক তেমন ভাবে উত্তরটা লিখতে হবে।
আর ওদিকে ধান পাট চায়ের এই জায়গাটা ছেলেমেয়েরা ভুল করে একটু বলে দিই, অনুকূল পরিবেশ যদি বলে তাহলে কিন্তু প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই লিখতে হবে। আর যদি শুধু প্রাকৃতিক বলে দেয় তাহলে তো শুধু প্রাকৃতিক চলে গেল, বা অর্থনৈতিক শুধু বলে না, যদি অনুকূল বলে তাহলে কিন্তু প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো পার্টই লিখতে হবে। এটা কিন্তু মাথায় রেখো এই প্রশ্নটার জন্য স্পেশালি। আর ওখানে অন্যতম প্রাকৃতিক থেকে অন্তত 5টা পয়েন্ট আর অর্থনৈতিক থেকে 3-4টে পয়েন্ট কম করে, আর তাছাড়াও যদি এক্সট্রা পয়েন্ট থাকে এক্সট্রা তাহলে একটা লাইন লিখে দিলে এছাড়াও এই কারণগুলো অন্যতম, ব্যাস মিটে গেল। এই হয়ে গেল আমাদের কিন্তু টোটাল জিওগ্রাফির কোশ্চেনের অ্যান্সার লেখার পদ্ধতি, বা কিভাবে কি আমরা লিখবো। পয়েন্ট ভিত্তিক লিখবে। আর ম্যাপ পয়েন্টিং অনেকে বলে যে স্যার পেন দিয়ে করবো না পেন্সিল দিয়ে করবো, যেটা দিয়ে খুশি করতে পারো, কিন্তু তোমরা যেহেতু ছোট পেন্সিল দিয়ে করাটাই বেটার, কারণ যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সেটাকে রিপেয়ার করতে পারবে, ঠিকঠাক ভাবে করতে পারবে। আর জিওগ্রাফিতে ভালো নম্বর পাওয়ার যেটা সব থেকে বড় হাতিয়ার সেটা হচ্ছে কিন্তু চিত্র। সে প্রত্যেকটা ক্ষেত্রেই চিত্র যেখানে দেওয়া যায় সেখানে চিত্রটা দেওয়ার চেষ্টা করবে, ভুল ভ্রান্তি কম করবে। আর যে প্যাটার্নে বললাম সেটা বলবে, লুজশিট নিলে লুজশিটের সিরিয়াল নম্বর ঠিকঠাকভাবে লিখবে, পরে সেট আপ করে ঠিকঠাকভাবে। আর ম্যাপ পয়েন্টিংটা করার কৌশল আমি তোমাদের আগেও শিখিয়েছি, তবুও আরেকবার বলে রাখি, ম্যাপ পয়েন্টিং এর পরপর যে পয়েন্টগুলো দেওয়া আছে ম্যাপে ঠিকঠাকভাবে করবে। আর প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আমরা অনেকেই জানি না, তবুও আমি আরেকবার আলোচনা করে দিই। যারা ওই ভিডিওটা দেখেছো তো ভালো, আর যারা দেখোনি তারা একটু দেখে নিও, কারণ এখন ম্যাপ পয়েন্টিং এর ডিটেলস আলোচনা করার সময় ধরো প্রশ্নে কি লেখা থাকে, প্রদত্ত ভারতের প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখামানচিত্রের চিত্রগুলির উপযুক্ত প্রতিকোণ অংশ চিহ্নিত করো। ধরো রয়েছে কি রয়েছে এখানে, মেঘালয় মালভূমি। তো মালভূমিটা আমি কিভাবে দেখাবো, একটা ম্যাপের মধ্যে ধরো ইন্ডিয়ার যে ম্যাপটা রয়েছে তার মধ্যে মেঘালয় মালভূমি, এই জায়গাটা আমি এরকম ভাবে অ্যাসিং করে দেখিয়ে দিলাম, ব্যাস মিটে গেল। এবার ধরো দিল তারপরে কি রয়েছে, নর্মদা নদী। তো নদীটাকে আমি এভাবে দাগিয়ে যখন দিলাম তখন তার পাশে কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে যে কোন দিকে যাচ্ছে, মানে কোন বাহিনী নদী। এই তীরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা জিনিস, একটা পাহাড় এলো তো পাহাড়টাকে আমি এরকম ভাবে দাগ দিয়ে দেখাতে পারি না, পাহাড়টা সবসময় আমার এরকম ভাবে দেখাতে হয়, পাহাড় বা পর্বত বা শৃঙ্গ যদি বলে তখন আমার এরকম একটা ছোট্ট পিক আঁকিয়ে দেখাতে হয়, ঠিক আছে। কোন একটা কেন্দ্র বললে সেখানে একটা গোল করে দেখাতে হয়। তো এক একটার ক্ষেত্রে এক একটা সিম্বল আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু সিম্বল আছে। তো তোমাদের প্রশ্নে কি দিচ্ছে তার উপরে বেস করে কিন্তু আমার সেই সিম্বলটা ম্যাপ পয়েন্টিং এ দেখাতে হয়, তাহলেই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা হয়। কিন্তু আমরা যাই হোক সেটাকে একটু নরমে দেখি, চেষ্টা করি যে মোটামুটি ঠিকঠাক ভাবে থাকলেও হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে অনেকে ভয় পায় যে একদম অ্যাপ্রোপ্রিয়েট কি হতে হবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার দরকার নেই, তবে 10% থেকে 15%-এর মধ্যে এদিক ওদিক যদি হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। তো এই হলো মোটামুটি একটা বেসিক আইডিয়া তোমাদের দিলাম যে কিভাবে প্রশ্নপত্র লিখতে হয় বা কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়, বা আমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবো তার একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এতে অনেক উপকার হবে। এরপরেও যদি তোমাদের আরো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।